हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल आरएन केमिस्ट्री। आज के टॉपिक केमिकल काइनेटिक्स। देखो केमिकल काइनेटिक्स বলছে বিক্রিয়ার হার বিক্রিয়ার গতিবেগের উপর তিন ভাগে ভাগ করা যায়। তাহলে কি বললাম না, বিক্রিয়ার হার বিক্রিয়ার গতিবেগের উপর তিন ভাগে ভাগ করা যায়। কি কি? একে বলছে স্লো স্টেপ রিঅ্যাকশন। স্লো স্টেপ রিঅ্যাকশন, যেহেতু রিঅ্যাকশনটা স্লো স্টেপ, তাহলে দেখো এই রিঅ্যাকশনে বাহ্যিক যে প্রভাবগুলো আছে, অর্থাৎ চাপ, উষ্ণতা বা অনুঘটক, কোনো কিছুর ইফেক্ট নেই। তাহলে এটাতে আমরা কি বলতে পারি যে চাপ, উষ্ণতা বা অনুঘটক এর প্রভাব নেই। এর এক্সাম্পল কি হতে পারে? আমরা দেখেছি কোনো একটা লোহার কোনো কিছু জিনিসকে অনেকদিন ধরে যদি খোলা বাতাসে রেখে দিই, তাহলে কি হয় না, সেটা ধীরে ধীরে মরচে পড়ে। কিন্তু ওখানে যে মরচে পড়ে ওটাতে দেখো কোনো কিছুই চাপ বলো বা উষ্ণতা বলো বা কোনো কিছু আমাকে দিতে হয় না, ওই জন্য ওটা অটোমেটিক্যালি ধীরে ধীরে হতে থাকে। তাহলে এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে লোহায় মরিচা পড়ে, আর যেহেতু এটা স্লো স্টেপ রিঅ্যাকশন, তাহলে এটা কিনা রেট ডিটারমিনেট স্টেট, অর্থাৎ এটা বিক্রিয়ার হার নির্ণায়ক প্রসেস। তো এটাকে বলতে পারি স্লো স্টেপ is the rate determinate state তাহলে এইগুলো কিনা স্লো প্রসেস। এবার বলছে ফাস্ট রিঅ্যাকশন, ভেরি ফাস্ট রিঅ্যাকশন। ভেরি ফাস্ট রিঅ্যাকশন ভেরি ফাস্ট রিঅ্যাকশন মানে কি না, এটা যেহেতু ভেরি ফাস্ট রিঅ্যাকশন, এখানে কি হবে না, রিঅ্যাকট্যান্ট দুটো কানেকশনে আসার সাথে সাথে রিঅ্যাকশন করে প্রোডাক্ট ফর্ম করে। তার মানে কি, এখানে আয়নগুলো যে হয়, ধরো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া যেগুলো হয়, প্রশমন বিক্রিয়া, ধরো HCl প্লাস NaOH, এটাতে কি হচ্ছে না NaCl প্লাস H2। এখানে বলছি দেখো এই যে H প্লাস Cl মাইনাস Na প্লাস OH মাইনাস, তাহলে এই আয়নগুলো রিঅ্যাকশনে টেক পার্ট করছে। খুব যেহেতু এটা ফার্স্ট রিঅ্যাকশন, তাহলে এটা কি রেট ডিটারমিনেট স্টেট নয়। দিস ইজ নট determined reaction. Or step ওটা রেট ডিটারমিনেট করতে পারে না। এরপর মডারেট স্টেপ রিঅ্যাকশন বা মডারেট স্টেপ বা অতি মন্থর বিক্রিয়া যেটাকে বলা হয় মডারেট স্পিড। মডারেট স্পিডের কি রিঅ্যাকশন হয় না, হাইড্রোলিসিস অফ সুক্রোজ ইজ মডারেট স্পিড রিঅ্যাকশন। হাইড্রোলিসিস অফ সুক্রোজ
হাইড্রোলিসিস অফ সুক্রোজ। রিঅ্যাকশনটা যদি লেখা যায়, এখানে রিঅ্যাকশনটা লিখছি C12H22O11 প্লাস H2O aqueous state C6H12O6 প্লাস C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজের কি হয়, দুটোর ফর্মুলা একই বাট ডিফারেন্স। গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড সিরিজের আর ফ্রুক্টোজটা হচ্ছে কিটোন সিরিজের। তাহলে এগুলো আমরা দেখলাম কি না, 3 টাইপস অফ রিঅ্যাকশন: স্লো প্রসেস, ভেরি ফাস্ট প্রসেস এন্ড মডারেট প্রসেস। এরপর কি আছে না, রিঅ্যাকশন রেট, অর্থাৎ বিক্রিয়া হার। বিক্রিয়া হার কাকে বলে? তাহলে রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন বলছে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে সময়ের সাপেক্ষে বা নির্দিষ্ট মুহূর্তে সময়ের সাপেক্ষে বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্ব থাকে তার হ্রাস অথবা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়া। শুদ্ধ ভাষায় বললে কি হয় না, বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়া। তাহলে হয় বিক্রিয়ক পদার্থের অন্তরিত হওয়া বা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়াকে কি বলা হয় না, বিক্রিয়ার হার। তাহলে যেটা হচ্ছে কিনা বিক্রিয়ক পদার্থের অন্তর্হিত হওয়া বা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়া, সেটাকে আমরা কি বলছি না, বিক্রিয়ার হার। ধর একটা রিঅ্যাকশন এ থেকে প্রোডাক্ট, তাহলে at t equals to 0, অর্থাৎ কি না, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক পদার্থের পরিমাণ কি থাকে, বেশি থাকে। যত ধীরে ধীরে সময় যেতে থাকে তখন কি হয়, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়তে থাকে আর বিক্রিয়ক পদার্থের পরিমাণ কমতে থাকে। তো যদি গ্রাফ ড্র করা হয় আমাদের, তো এখানে প্রোডাক্ট না লিখে আমরা যদি এটা লিখি a থেকে b লিখি, তাহলে এট ফার্স্ট এটা হচ্ছে গাঢ়ত্ব, এই দিক বরাবর হচ্ছে ধরো টাইম, এই দিক বরাবর হলো কনসেন্ট্রেশন। এট ফার্স্ট বিক্রিয়ক পদার্থের পরিমাণ বা রিঅ্যাকট্যান্টের পরিমাণটা কি বেশি থাকে, এটা ধীরে ধীরে কমতে থাকে। তারপর হচ্ছে প্রোডাক্ট, এটা পরে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে দেখো রিঅ্যাকট্যান্টের পরিমাণ ধীরে ধীরে কমছে আর প্রোডাক্টের পরিমাণ কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। সেজন্য বলা হচ্ছে যে বিক্রিয়ক পদার্থের অন্তরিত হওয়া এবং বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়াকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে এইটাকে থেকে a থেকে যদি b হয়, আমি বলতে পারি দেখো বিক্রিয়ক পদার্থের পরিমাণ যেহেতু কমে যায়, তাহলে এর আগে মাইনাস সাইন মাইনাস হচ্ছে, আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যেহেতু বাড়ছে তাই এটা কি প্লাস হচ্ছে। তাহলে therefore আর রিঅ্যাকশন রেট ইকুয়ালস টু মাইনাস dA by dt equals to dB by dt। তাহলে দেখো যেহেতু এটা ছিল বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাকট্যান্ট, তাহলে এর পরিমাণ কমছে তাই মাইনাস সাইন, আর বি যেহেতু বিক্রিয়াজাত পদার্থ এর পরিমাণ বাড়ছে তাই কি প্লাস সাইন। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম কিনা রিঅ্যাকশন রেট, অর্থাৎ বিক্রিয়ার হার। তাহলে দেখো এখান থেকে যদি বিক্রিয়ার হার পাওয়া যায়, এবার আমরা বিক্রিয়ার হারের একক কি হবে, বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হারের একক কি হচ্ছে দেখো, রিঅ্যাকশন রেট R equals to concentration term divided by time বা গাঢ়ত্ব বাই সময়, যেটাকে বলে। কনসেন্ট্রেশন ইউনিট কি মোল, লিটার ইনভার্স করতে পারি আমরা,
তাহলে মোল লিটার ইনভার্স ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে এটা কি দাঁড়াচ্ছে ইকুয়ালস টু মোল লিটার ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। তাহলে বিক্রিয়া হারের একক হচ্ছে কিনা মোল লিটার ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। এবার বলছে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন মানে হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলবো? বলছে কোন নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ক পদার্থের অন্তরিত হওয়া বা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়াকে বলা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে কোন নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ক পদার্থের অন্তর্হিত হওয়া বা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হার উৎপন্ন হওয়ার হার সেটাকে আমরা কি বলছিলাম তাৎক্ষণিক বিক্রিয়া হার। যদি এর एग्जांपल দিতে বলা হয় কি দিবেন দেখো एग्जांपल অফ, চলো উদাহরণ দাও। ধরো N2 + 3H2 সেটা থেকে কি হচ্ছে না 2NH3, এটা গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস। সবগুলো গ্যাস। তাহলে এই রিঅ্যাকশনটা থেকে যদি বলা হয় যে নাইট্রোজেনের অন্তর্হিত হওয়ার হার বা হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার, দেখো এই রিঅ্যাকশনটা থেকে অতএব নাইট্রোজেন এর অন্তর্হিত হওয়ার হার কত হচ্ছে ইকুয়ালস টু - dN2/dt। H2 এর অন্তর্হিত হওয়ার হার মাইনাস BH2/dt আর NH3 এর NH3 তাহলে অন্তর্হিতটা উৎপন্ন হবে, উৎপন্ন হওয়ার হার কি হচ্ছে দেখো না D NH3/dt। এবার যেটা বলছিলাম যে তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার সেটা যদি R হয় তাহলে R ইকুয়ালস টু -dN2/dt। দেখো যেহেতু এর 1 মোলের সাথে এর 3 মোল আর বিক্রিয়াকে উৎপন্ন করে এর 2 মোল, তাহলে এর 1 মোল যখন অন্তরিত হয় নাইট্রোজেনের, হাইড্রোজেনের তখন কি 3 মোল অন্তরিত হয়। তো তাৎক্ষণিক বিক্রিয়া লিখতে গেলে দুটোকে যদি সমান করতে চাই আমি, তাহলে এর 1 মোল সমান হচ্ছে এর 1 এর 3 মোল, তাহলে -dN2/dt ইকুয়ালস টু -1 এর 3 BH2/dt ইকুয়ালস টু, যেহেতু অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তাই প্লাস হাফ অফ DNH3/dt। মানে এটা দেখবে এর 1 মোলের সাথে এর 3 মোল রিঅ্যাকশন করছে, তাহলে এর যেহেতু এর যদি 1 মোল হয় এর সমান করতে গেলে এর 1 এর 3 করতে হবে, কারণ এর 1 মোল সমান এর 1 মোল যখন অন্তরিত হয় নাইট্রোজেন এর তখন 3 মোল অন্তরিত হয়। আমি যখন দুটোকে সমান করব অন্তরিত হওয়ার হার, যদি নাইট্রোজেনের 1 মোল অন্তরিত হয় তাহলে এর কি 1 এর 3 মোল অন্তরিত হলে দুটো ইকুয়াল পরিমাণে যাবে। আর এর দেখো 2 মোল উৎপন্ন হচ্ছিল অ্যামোনিয়া,
তাহলে এর 1 মোল করতে গেলে তাহলে এটাকে হাফ করতে হবে সবগুলো। মানে যদি আমি নাইট্রোজেনের সাপেক্ষে ধরি, যেটা সবসময় কম থাকে তার রেসপেক্টে আমাদের ধরা হয়, তাহলে নাইট্রোজেন যদি 1 মোল হয় তাহলে হাইড্রোজেন কত রিঅ্যাকশন করবে? 1/3 মোল। আর অ্যামোনিয়া ফর্ম করবে কত? না হাফ মোল, 1/2 মোল। তাহলে এটা হলো কিনা তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তোমাকে এরকম যে কোশ্চেন দিয়ে দিবে, কিরকম কোশ্চেন দিবে? ধরো একটা কোশ্চেন দিল তোমাকে যে একটা রিঅ্যাকশনে দেওয়া আছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস দিয়ে ফর্ম করছে 2NH3। দিয়ে বলবে এই বিক্রিয়াটাতে অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার বলে দিয়েছে, দিয়ে তোমাকে বের করতে হবে নাইট্রোজেন আর হাইড্রোজেন অন্তরিত হওয়ার হার। বলছে এই বিক্রিয়াটিতে NH3 এর উৎপন্ন হওয়ার হার equals to 9.6 into 10 to the power minus 4 বা -3 মোল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। অতএব N2O H2 এর অন্তরিত হওয়ার হার নির্ণয় করো। হওয়ার হার কত? কিরকম হচ্ছে দেখো, যেহেতু বিক্রিয়াটাতে NH3 উৎপন্ন হওয়ার হার বলে দিয়েছে, NH3 এর উৎপন্ন হওয়ার হার অতএব dNH3 by dt equals to কত? না 9.6 into 10 to the power minus 3 মোল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার বের করতে হবে আমাকে কি না dN2 by dt। আমরা যে ইকুয়েশন জানি মাইনাস বা r ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা r equals to minus dN2 by dt equals to minus 1/3 dH2 by dt equals to half dNH3 by dt। তাহলে যখন আমি নাইট্রোজেনের অন্তরিত হওয়ার হার বের করব, তার সাথে ইকুয়েশনটা কি পাচ্ছি না minus d N2 by dt equals to কত? না half of d NH3 by dt। ভ্যালুটা পুট করো, equals to half into অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার ছিল কত? না 9.6 into 10 to the power minus 3 minus dN2 by dt equals to কত হচ্ছে? হাফ করে দিলে 4.8 into 10 to the power minus 3 মোল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আবার ধরো যখন হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার আমরা বের করব, তাহলে মাইনাস dH2 by dt equals to এটা 1/3 equals to half dNH3 by dt। দেখো তাহলে মাইনাস dH2 by dt equals to 3/2 dNH3 by dt। তাহলে ভ্যালু পুট করলে 3/2 into 9.6 10 to the power minus 3, তাহলে কাটাকাটি করো 4.8 into 3 144, তাহলে 1.44 into 10 to the power minus 2 মোল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স।
এইরকম ভাবে তোমাকে যে কোনো রিয়াকশন দিয়ে তাৎক্ষণিক বিক্রিয়া হার লিখতে বলবে। তাহলে অন্তরিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার। এবার ধরো তোমাকে ইন জেনারেলি একটা ইকুয়েশন দেওয়া হলো, কিরকম ইকুয়েশন? ধরো বললো NH3 4NH3 গ্যাস প্লাস 5O2 এটাও গ্যাস, সেখান থেকে ফর্ম কি করছে না 4NO প্লাস 6H2। এটা দিয়ে তাৎক্ষণিক বিক্রিয়া হার লিখতে বললে কি হচ্ছে দেখো, অতএব R ইকুয়ালস টু তাহলে মাইনাস 1/4 D NH3 বাই dt ইকুয়ালস টু মাইনাস 1/5 D O2 বাই dt ইকুয়ালস টু, যদি এগুলো প্রোডাক্ট তাহলে পজিটিভ সাইন 1/4 D NO বাই dt ইকুয়ালস টু 1/6 D H2O বাই dt। এগুলো হচ্ছে কিনা তাৎক্ষণিক বিক্রিয়া হার। এবার যেরকম তোমাকে মান দেওয়া থাকবে উৎপন্ন হওয়ার হার বা অন্তরিত হওয়ার হার, সেরকম ভাবে করতে হবে। আচ্ছা, এবার বলছে গড় বিক্রিয়া হার কাকে বলে? গড় বিক্রিয়া হার দেখো, এটাকেও আর দিয়ে ইন্ডিকেট করা হয়। গড় বিক্রিয়া হার কি করে ক্যালকুলেশন করা হয় না, গড় বিক্রিয়া হার বলছে বিক্রিয়ক বা বিক্রিয়াজিত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। তাহলে আর সমান বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। অর্থাৎ সময়ের সাপেক্ষে গাঢ়ত্ব কতটা পরিবর্তন হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে না, গড় বিক্রিয়া হার। তাহলে গড় বিক্রিয়া ক্যালকুলেশন করতে গেলে তোমাকে ধরো একটা অঙ্ক দেওয়া হলো যে A থেকে B একটা রিঅ্যাকশন হচ্ছে, ধরো A থেকে B একটা বিক্রিয়া হচ্ছে, বলা হলো বিক্রিয়া শুরুতে এই এটা লিখতে পারি, এই বিক্রিয়া শুরুতে এবং 30 মিনিট পর এর গাঢ়ত্ব যথাক্রমে কত হচ্ছে না 0.35 মোলার এবং 0.20 মোলার। তাহলে গড় বিক্রিয়া হার কত হবে? তাহলে গড় বিক্রিয়া হার করতে গেলে আমরা বিক্রিয়কের, তাহলে এক্ষেত্রে বিক্রিয়ক এর গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। তাহলে দেখো গড় বিক্রিয়া কত হচ্ছে, অতএব R equals to 0.35 minus 0.20 divided by 30 মিনিট, সেটাকে সেকেন্ডে করে নাও 60, এটা মোলে আছে, তাহলে মোল এটা ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে কত হচ্ছে দেখো, এটা বের করলে কত হচ্ছে না 0.15 ডিভাইডেড বাই 1800 মোল মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। কাটাকাটি করা হলে ধরো এটা যেমন ছিল 15/18 ইনটু 10 টু দি পাওয়ার -4, এই দুটো শূন্য উপরে উঠলে -2 আর এটা তুলে দিলে আরেকটা 10 টু দি পাওয়ার -2 তার 10 টু দি পাওয়ার -4, এটা মোল এটা ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি আবার একে কাটাকাটি করো তখন কি আসবে দেখো 35 36, তাহলে 0.8 3 into 10 to the power -4 মোল এটা
তার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা গেল কিনা গড় বিক্রিয়া হার। তাহলে দেখো গড় বিক্রিয়া হার বা বিক্রিয়কের অন্তরিত হওয়ার হার বা বিক্রিয়াজাত পদার্থে উৎপন্ন হওয়ার হার এটা গেল। এবার বলছে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, এই রাসায়নিক বিক্রিয়ায় কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করে বা কোন কোন ফ্যাক্টর ইফেক্টিভ। প্রথমত জানা দরকার রাসায়নিক বিক্রিয়ার কোন কোন নির্ভর করে না, একটা হচ্ছে উষ্ণতা। তাহলে বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে বা বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয় যদি বলা হয়, তাকে বলছে উষ্ণতা অবশ্যই হওয়া উচিত। উষ্ণতা, উষ্ণতা বাড়লে কি হয় না বিক্রিয়ার হার বাড়ে। কেন বাড়ে না, উষ্ণতা বাড়লে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাদের গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে না তাদের বিক্রিয়ার হার বেড়ে যাবে। তাহলে কিনা উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। তার কারণটা কি না, উষ্ণতা বাড়লে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, সেজন্য বিক্রিয়ার হার বাড়ে। আর বলছে অনুঘটক, অনুঘটকের একটা ইফেক্ট থাকে। আমরা যদি অনুঘটক ব্যবহার করি কোনো বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার হার কি বেড়ে যায়। যেমন ধরো হয় না যে পটাশিয়াম ক্লোরাইড থেকে যখন অক্সিজেন প্রস্তুত করা হয়, যদি অনুঘটক না থাকে তখন প্রায় 640 ডিগ্রি টেম্পারেচার লাগে। কিন্তু KClO3 থেকে ধরো KClO3 পটাশিয়াম ক্লোরাইড একে হিট করলে প্রায় 630 থেকে 640 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করলে কি হয় না KCl প্লাস O2 ফর্ম করে। কিন্তু যদি এইটাতে একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যাজ এ ক্যাটালিস্ট, তখন টেম্পারেচার কত হয়ে যায় না প্রায় 230 থেকে 240 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একই রিঅ্যাকশন হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো অনুঘটক হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা ব্যবহার করার ফলে বিক্রিয়ার বেগটা অনেক বেড়ে গেছে এবং বিক্রিয়ার বেগ বেড়ে যাওয়ার সাথে সাথে রিঅ্যাকশনটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি হতে পারে না বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বা পরিমাণ। বিক্রিয়ক পদার্থের পরিমাণ তুমি যত বেশি ব্যবহার করবে বা যত বেশি হবে তত কি হবে না বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। তাহলে এটা একটা ইফেক্ট যে বিক্রিয়কের গাঢ়ত্ব যত বাড়াবে তত বিক্রিয়ার হার বাড়বে। আচ্ছা, এবার বলছে ভরক্রিয়া সূত্র কি। বলছে ভরক্রিয়া সূত্র, বলছেন কোন রাসায়নিক বিক্রিয়া হার বিক্রিয়কের সক্রিয় ভরের গাঢ়ত্বের গুণফল সমানুপাতিক। গুণফল না বলে যে কোন রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের গাঢ়ত্বের সমানুপাতিক। মানে ধরো এটা রিঅ্যাকশন হচ্ছে এরকম A প্লাস B, সেখান থেকে আমার হচ্ছে ধরো প্রোডাক্ট। তাহলে রিঅ্যাকশন রেট কি হয়, বিক্রিয়ার হার R ইকুয়ালস টু K ইনটু A আর B। ধরো এখানে যদি 2 থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে এখানে 2 আর 3। এই 2 আর 3 কে কি বলা হয়? আচ্ছা, প্রথমে যদি বলা K টা কি না, K টা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখানে K টা কি, K হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। আর এই যে সহগগুলো আছে উপরে A বা B কিউ, এক্ষেত্রে দুইটা কি বা তিনটা কি, বা যদি বোঝার সুবিধার্থে 2 3 না লিখে যদি এগুলোকে আলফা বা বিটা ফর্মে রাখা হয়, ধরো এটা আলফা আর এটা বিটা হবে। ধরো A, এটা B, ধরো এটা আলফা আর বিটা। তাহলে এখানে আলফা আর বিটাটা কি না, আলফা ও বিটা হলো কনসেন্ট্রেশন অফ A এবং কনসেন্ট্রেশন অফ B এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। তাহলে আলফা আর বিটাটা হচ্ছে কিনা A আর B এর সাপেক্ষে আর বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম কাকে বলে, দেখো বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার ক্রম কাকে বলে না, কোন রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণে, মানে বিক্রিয়ার হার নির্ণায়ক সমীকরণ বলতে স্লো স্টেপটা
তার যে পরীক্ষালব্ধ যে বিক্রিয়া হার্টনের সমীকরণটা আছে সেখানে বিক্রিয়কের সক্রিয় ভরের যে গাঢ়ত্বের ঘাতে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। মানে একটা উদাহরণ দিয়ে আছে যেটা এটা r = k * a to the power alpha b to the power beta, তাহলে আলফাটা হচ্ছে a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, বিটাটা হচ্ছে b এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। তাহলে সামগ্রিক ক্রম কত হতে পারে? তার মানে দেখো এটা যদি হার নির্ণায়ক সমীকরণ হয় বিক্রিয়কগুলোর ঘাতে যা আছে সেগুলোই হচ্ছে বিক্রিয়ার ক্রম। সামগ্রিক ক্রম কত হতে পারে এই বিক্রিয়াটার ক্ষেত্রে? সামগ্রিক ক্রম দেখো আলফা প্লাস বিটা, এটা যোগফলকে বলা হচ্ছে সামগ্রিক ক্রম। এবার ধরো যদি তাই হয় বিক্রিয়ার ক্রম, তাহলে আমরা যেটা পাচ্ছিলাম ধরো একটা রিঅ্যাকশন A থেকে প্রোডাক্ট, বিক্রিয়ার হার R = K * A to the power n ধরলাম এখানে। তাহলে n টা হচ্ছে A এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, n হচ্ছে A concentration of A এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, তাহলে দেখো K = R by A to the power n এটা। তাহলে আমরা যদি বিক্রিয়ার হার ধ্রুবকের একক বের করতে যাই, বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেখো বিক্রিয়ার ক্রমের উপর নির্ভরশীল, অতএব K এর একক মানে হার ধ্রুবকের একক এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে বিক্রিয়ার হার কি হচ্ছে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, আর গাঢ়ত্বের এককে যদি আমরা মোল লিটার ইনভার্স ধরি হোল টু দি পাওয়ার n, তাহলে দেখো উপরেও আছে মোল লিটার ইনভার্স, এখানেও আছে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে উপরে তুলো কি দাঁড়াবে না মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস n আর সেকেন্ড ইনভার্স, কারণ উপরে মোল লিটার ইনভার্স ছিল আর নিচে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার n ছিল, উপরে উঠে গেল মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস n। এটা থেকে আমরা এবার বিভিন্ন ধরনের বিক্রিয়া ক্রমের একক নির্ণয় করতে পারব। মানে বিক্রিয়া এই গাঢ়ত্বের এককটাকে যেরকম এককে দেওয়া থাকবে হার ধ্রুবকের এককটাও সেরকম হবে। যদি ধরো বিক্রিয়ার গাঢ়ত্বের এককে এটিএম এ থাকে তাহলে এটা সমান কি লিখতে পারি এটিএম এ থাকবে। আবার কি কি হতে পারে বা K = এরকম বলা যায় ATM to the power 1 minus n সেকেন্ড ইনভার্স। আবার যদি এটাকে বা এরকম বলা যায় মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 1 minus n আর সেকেন্ড ইনভার্স। মানে তোমাকে গাঢ়ত্বের এককটা যেরকম দেওয়া থাকবে তার রেসপেক্টে ক্রমের এককটা মানে হার ধ্রুবকের এককটা হবে। দেখো তাহলে K সমান আমরা যেটা জেনারেল ফর্মুলা পেলাম মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 minus n সেকেন্ড ইনভার্স। তাহলে n সমান যদি 0 হয় n সমান 0 অর্থাৎ 0 অর্ডার রিঅ্যাকশন, 0 অর্ডার রিঅ্যাকশন মানে শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে একক কি হবে n টা 0 বসিয়ে দাও, কি হচ্ছে দেখো না মোল লিটার ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। তাহলে উদাহরণ কি হতে পারে एग्जांपल বলছে অতি উচ্চ চাপে HI এর বিয়োজন, অতি উচ্চ চাপে HI এর বিয়োজন মানে ধরো HI 2HI থেকে যেটা হয় H2 প্লাস I2 বলছে বোল্ড প্লেট AU প্লেট মানে উপস্থিতিতে সোনার পাতের উপস্থিতিতে আর উচ্চ চাপ নিলে এই রিঅ্যাকশনটা হয়। এখানে বলছে বিক্রিয়ার হার R = K * HI টু দি পাওয়ার 0 মানে HI এর গাঢ়ত্বের উপর নির্ভর করে না, তাই মনে হচ্ছে কি এটা শূন্য ক্রমের বিক্রিয়া। অর্থাৎ R = only K
তাহলে এটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। এবার দেখো n সমান যদি 1 হয়, n সমান 1 হলে সেটা কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে তার একক কি হচ্ছে, n সমান 1 বসিয়ে দাও, তাহলে 1 - 1 মানে 0, মোলিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে পড়ে থাকবে শুধু সেকেন্ড ইনভার্স। তাহলে এর একক কি হবে প্রথম ক্রমের বিক্রিয়া, না সেকেন্ড ইনভার্স বা সময় ইনভার্স বলতে পারো। তাহলে এর एग्जांपल কি হতে পারে, যেগুলো রিঅ্যাকশন এনে দিতে পারো। ধরো N2O5 থেকে NO2 যখন হচ্ছে, এর যদি একটা एग्जांपल দেয়া হয়, एग्जांपल অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। एग्जांपल অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ধরো N2O5 যার বিয়োজন হয়, N2O5 থেকে কি হয় না NO2 আর O2, তাহলে ব্যালেন্স করব 5 5 10 না 5 মানে 2 দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। 2 দিয়ে 4, তাহলে এটাকে 4 দিয়ে দাও, তাতে 8 দিয়ে 10। এটা হচ্ছে কি না ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবার বলছে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, তাহলে एग्जांपल দিতে বলবে। ধরো অ্যাসিটালডিহাইডের বিয়োজন কি হয় না CH3 CHO কে হিট দিলে কি হয় না CH4 মিথেন প্লাস কার্বন মনোক্সাইড। এইটা হচ্ছে কি ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। এক্ষেত্রে বিক্রিয়া হার কত না R = CH3CHO হোল টু দি পাওয়ার এটা K ইনটু হোল টু দি পাওয়ার 3/2। অতএব ক্রম কত না ক্রম হচ্ছে 3/2। এটা হচ্ছে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা দেখলাম যে বিক্রিয়ার ক্রম ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে, ধনাত্মকও হতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে। এবং বিক্রিয়ার হার যেটা দেখেছিলাম বা হার ধ্রুবক যেটা দেখেছিলাম, যে বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু গাঢ়ত্বের উপর নির্ভর করে না, কিন্তু বিক্রিয়ার হার গাঢ়ত্বের উপর নির্ভর করে, উষ্ণতার উপর দুটোই নির্ভর করে, বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক দুটোই নির্ভরশীল। আর নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট থাকে। তা তোমাকে যদি বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখতে বলে, এই বৈশিষ্ট্যগুলো থেকে মোটামুটি 3টারও পার্থক্য লিখলেই হবে, 3-4টা পার্থক্য হয়ে যাবে। এবার ধরো তোমাকে বিক্রিয়ার হার বা হার ধ্রুবক থেকে বা বিক্রিয়ার ক্রম নির্ণয় থেকে কিরকম কোশ্চেন হতে পারে। তোমাকে সব এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে, দিয়ে বলো কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে K সমান 7.1 × 10⁻⁻8 মোল ইনভার্স লিটার আর সেকেন্ড ইনভার্স, দিয়ে বললো এই বিক্রিয়াটার ক্রম কত। তাহলে এই বিক্রিয়ার ক্রম আমরা কি করে বের করব না, দেখো আমরা হার ধ্রুবকের এককটা পেয়েছি দেখতে, আর হার ধ্রুবকের জেনারেল একক কি হয়, তো সাধারণ ফর্মুলা K = মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে কিনা এর জেনারেল ফর্ম। তাহলে আমাকে যেটা দেয়া আছে, আমার এই মানটা কোনো দরকার নেই, দেয়া আছে মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এটাকে যদি এরকম ফর্মে আমি সাজাতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, দেখো এটা থেকে K = মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার -1 করে দাও। দেখো -1 মোল ইনভার্স ছিল মোল ইনভার্স, -1 প্লাস লিটার ছিল লিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, অতএব দুটোকে কম্পেয়ার করো, 1 - n = -1, তাহলে n = কত না n = 2। তাহলে এখানে বিক্রিয়ার ক্রম কত না বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। যদি ধরো
তোমাকে একটু অন্যরকম ভাবে দেয়, ধরো যেখানে ফ্র্যাকশন আসবে, মানে বিক্রিয়ার যে ক্রম সেটা ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে বা ঋণাত্মক নেগেটিভ যা খুশি হতে পারে। ধরো তোমাকে একটা কোশ্চেন দিল k ইকুয়ালস টু 1.5 into 10 to the power minus 3 decimeter cube mole inverse second inverse, এরকম যদি তোমাকে দেয় তাহলে জেনারেল ফর্মুলা ডেসিমিটারের ফর্মুলা যেটা ছিল আমাদের কি ছিল না মোল ডেসিমিটার টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। তাহলে এইটাকে এবার এরকম ফর্মে মানতে হবে k ইকুয়ালস টু তাহলে মোল ডেসিমিটার টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার, তাহলে কত লিখতে হবে না মাইনাস 1, মাইনাস 1 করলে দেখো মোল ইনভার্স আর ডেসিমিটার প্লাস হয়ে যাচ্ছে, এটা সেকেন্ড ইনভার্স। আর কম্পেয়ার করো দুটোকে 1 মাইনাস n সমান মাইনাস 1, অতএব n ইকুয়ালস টু 2। তাহলে এটা হচ্ছে কি না দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বা বিক্রিয়া ক্রম হচ্ছে 2। তাহলে এরকম একটা টাইপ। আবার ধরো অন্যরকম টাইপ কি রকম হতে পারে, একটা রিঅ্যাকশন দেয়া আছে তোমাকে যে a থেকে b একটা রিঅ্যাকশন হচ্ছে বা a প্লাস b থেকে ধরো প্রোডাক্ট হচ্ছে, দিয়ে বললো যে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে আছে এরকম যখন দেয়া থাকবে তাহলে রিঅ্যাকশনটা লিখতেই পারি r ইকুয়ালস টু k ইনটু a টু দি পাওয়ার আলফা এন্ড b টু দি পাওয়ার বিটা, যেখানে আলফা আর বিটাটা কি না a এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম আর b এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম। তাহলে আলফা এন্ড বিটা is the order with respect to a and b, এটা হলো জেনারেল ফর্ম। এবার তোমাকে বললো যে এই বিক্রিয়াটাতে এই এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় বিক্রিয়া হার দ্বিগুণ হবে, আর বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার 4 গুণ হবে। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত বা হার সমীকরণটা কি হবে, তাহলে কি বলছে না এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, তাহলে কত এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হবে। বিক্রিয়া হার দ্বিগুণ হয় এবং বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার 1/4 গুণ হয়। বিক্রিয়া হার দ্বিগুণ না করে 1/4 গুণ হয়। তাহলে সেরকম যদি হয় দেখো এবার এইটাতে আসো, বিক্রিয়া হার ছিল আমার এটা, তাহলে a এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হচ্ছে, তাহলে r1 অতএব r1 ইকুয়ালস টু k ইনটু এটা তাহলে ডবল করা হয়েছে 2 এর টু দি পাওয়ার আলফা ইনটু b, প্রথমে b টা কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র a এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে ইকুয়ালস টু k ইনটু এটাকে ভাঙলে দেখো a টু দি পাওয়ার আলফা আর b টু দি পাওয়ার বিটা, 2 টা ছিল ইনটু 2 টু দি পাওয়ার আলফা। তাহলে এইটা থেকে আমি পাচ্ছি এটা সমান r, আর বলা আছে a এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, তাহলে এটা কি হচ্ছে 2r, তাহলে 2r ইকুয়ালস টু এটা সমান আমাদের r ইনটু 2 টু দি পাওয়ার আলফা। দেখো r আর কেটে দাও, তাহলে কি আসছে এখান থেকে অতএব 2 টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু 2, তাহলে আলফা ইকুয়ালস টু 1। তাহলে a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বেরোলো কত না 1। এবার বলছি দেখো b এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে
বিক্রিয়ার হার 1/4 গুণ হয়। তাহলে একই রকম ভাবে ইকুয়েশনটা লিখো। ধরো বি এর ঘনত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে লিখি R2 ইকুয়ালস টু, যেমন ছিল k ইনটু এটা কোনো চেঞ্জ নেই, আলফা এটা ধরো 2b টু দি পাওয়ার বিটা। অতএব R2 ইকুয়ালস টু k ইনটু দেখো a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা ইনটু 2 টু দি পাওয়ার বিটা। এখানে বলছে বিক্রিয়া হার 1/4 গুণ হয়, তাহলে 1/4 r ইকুয়ালস টু এটা হচ্ছে r ইনটু 2 টু দি পাওয়ার বিটা। তাহলে r কেটে দাও, 2 টু দি পাওয়ার বিটা ইকুয়ালস টু 1/4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -2। অতএব বিটা কত? বিটা ইকুয়ালস টু -2। তাহলে না এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আলফা যেটা ছিল 1 আর বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বিটা সেটা হচ্ছে -2। অতএব সামগ্রিক ক্রম কত? সামগ্রিক ক্রম যেটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -2 প্লাস 1 ইকুয়ালস টু -1। তাহলে বিক্রিয়ার হার কি হচ্ছে? হার নির্ণয়। অতএব r ইকুয়ালস টু k ইনটু a টু দি পাওয়ার 1 আর b টু দি পাওয়ার -2। তোমাকে এরকম কোশ্চেন হতে পারে যে a এর ঘনত্ব দ্বিগুণ করা হলো বা b এর ঘনত্ব দ্বিগুণ করা হলো, বিক্রিয়ার হার কত গুণ হবে বা বিক্রিয়ার হার নির্ণয়ের সমীকরণটা কি হবে। দেখো আমরা এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার হার ঘনত্বের উপর নির্ভর করছে। আর ঘনত্ব সমান কি হয়? ঘনত্ব আয়তনের উপর নির্ভর করে। দেখো ঘনত্ব সমান যেটা হয় ঘনত্ব সমান কি হয়? মোলস নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। মানে আয়তন যত, দেখো তাহলে আয়তন যত বাড়বে তার ঘনত্ব তত কমে যাবে, আর আয়তন কমলে ঘনত্ব বেড়ে যাবে। ধরো এরকম রেসপেক্টে একটা ইকুয়েশন দেওয়া হলো 2NO প্লাস O2, সেখান থেকে হচ্ছে 2NO2। এখানে বলেই দিয়েছে এই বিক্রিয়াটাতে NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 2 আর অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 2। তাহলে দেখো R ইকুয়ালস টু k ইনটু NO স্কয়ার আর O2। এখানে কিন্তু আমাকে বলেই দিয়েছে যে NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 2 আর অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1। সেই জন্য আমি এটা লিখেছি। আর যদি না বলতো আমাকে বিক্রিয়ার ক্রম এদের সাপেক্ষে, তাহলে আমি সেরকম আলফা বিটা বা xy ধরতাম। কিন্তু বলেই দিয়েছে 2 আর 1, তাই লিখে দিয়েছি। এবার বলছে এই বিক্রিয়াটাতে পাত্রের আয়তন 1/4 করা হলো, তাহলে তার বিক্রিয়ার হারের কি পরিবর্তন করা হবে? দেখো অতএব পাত্রের আয়তন পূর্বের 1/4 গুণ করা হলে, দেখো আয়তন যদি এখানে 1/4 বসাই তাহলে গাঢ়ত্ব কত বাড়ছে? 4 গুণ। 1/4 গুণ করা হলে গাঢ়ত্ব 4 গুণ বাড়বে। তাহলে এখানে মান বসাও, তাহলে R1 ইকুয়ালস টু k ইনটু সব 4 গুণ করে বেড়ে যাবে। তাহলে 4NO তার স্কয়ার 4O2 লিখো, তাহলে k ইনটু NO তার স্কয়ার O2 যেমন ছিল ইনটু কি দাঁড়াচ্ছে দেখো 4 এর স্কয়ার ইনটু 4। তাহলে এইটা সমান কি R, তার 4 এর 16 ইনটু 4 ইকুয়ালস টু 64R। তাহলে দেখো বিক্রিয়া হার কত গুণ বাড়বে? না বিক্রিয়া হার 64 গুণ বেড়ে যাবে পূর্বের থেকে। ঠিক আছে।